স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। ষড়ঋতুর বাংলাদেশে কিছু দিন হয়ে ওঠে বড্ড রঙিন। আনুষ্ঠানিকতায় ভেসে ওঠে সুন্দরের প্রতিচ্ছবি। বসন্তের সূচনায় ভালোবাসার দিনটিও তেমন। ফাগুনের প্রকৃতিতে বদলে যায় মানুষের আবেগও। মজনু হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। দক্ষিণ হাওয়ার সাথে সে হৃদয়ে নাচিয়া যায়, আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহায়। নগর সভ্যতায় বনানী হারিয়ে গেলেও কংক্রিটের নগরীতে কিছু পথ ছেয়ে গেছে ফুলে ফুলে। বসন্তের প্রকৃতি জানান দিচ্ছে নগরে ভালোবাসার ছোঁয়া লেগেছে। আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহায়। বিশেষ করে তরুণদের মনে রঙের ছোঁয়া যেন একটু বেশি। বসন্ত ভালোবাসায় তাদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। সবকিছু মিলে আসলে প্রেমের মাসই হচ্ছে বসন্ত। তো একটু বিরহ, একটু ভালো লাগা, একটু নতুন করে প্রেম, নতুন কুড়ি যেরকম বসন্তকালে ফোটে পাতাতে বা গাছে, ঠিক সেরকমই হচ্ছে বসন্ত। একদিন স্পেশালি অনেক বেশি কিছু গিফট দিয়ে দেওয়া, এটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নাই। প্রত্যেক দিন লিমিটেড করে যতটুকু নিজের বউকে কিংবা ফ্যামিলির মানুষকে সবাইকে একসাথে নিয়ে থাকা যায়, আই থিঙ্ক এটা হচ্ছে পারফেক্ট। প্রকৃতির সঙ্গে মানুষের মনের অবিচ্ছেদ্য এক সম্পর্ক রয়েছে। বসন্ত এলেই মানুষ গায় ভালোবাসার জয়গান। বসন্তে বিরহও থাকে। তাই তো বিরহ, ভালোবাসা সব মিলিয়ে তরুণ প্রজন্মের কাছে বসন্ত এক অনন্য ঋতু। মানুষ দেখা যায় যে খুব আনন্দ করছে এই সময়টা, তাদের জন্য হয়তো বা বসন্ত খুব রঙিন, কিন্তু আমার নিজের কাছে বসন্ত আসলে তেমন সুখকর স্মৃতি না, পুরানো স্মৃতি মনে পড়ে যায়। যার জীবনে দুঃখ তার এই বসন্ত ঋতুতে তার খারাপ লাগে, কষ্ট হয়। আর যার জীবনে সুখ শান্তি আনন্দ তার বসন্ত ঋতুতে এই আবহাওয়াটা তার কাছে ভালো লাগে। ভ্যালেন্টাইন ডে আমার কাছে তেমন কিছুই লাগে না। জীবনের এতগুলো বসন্ত কেটে গেল, কখনো বসন্ত আসছে? সামনের বসন্ত হয়তো বা আসবে। বসন্ত ভালোবাসার ঋতু, অনুভব আর আবেগেরও। বিশ্ব ভালোবাসার দিনটি মিলেমিশে একাকার হয়েছে ফাগুনের প্রথম দিনে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কালাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। শিমুল পলাশ বনের আগুন জানান দিচ্ছে ফাগুন এসে গেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস। ঋতুরাজকে বরণ করে নিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চলছে উৎসব। প্রকৃতিতে ফাগুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা, আর সেই উন্মাদনায় বাসন্তী রঙের শাড়ি পরে খোপায় গাঁদা, পলাশসহ নানা রঙের ফুল কুঁজে তরুণীরা বেরিয়ে পড়েছেন বসন্ত বরণে। ভিড় করছেন শাহবাগ, চারুকলা চত্বর, টিএসসি, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। লাল হলুদ বাসন্তী রঙের পাঞ্জাবি আর ফতুয়ায় নিজেদের সাজিয়েছেন ছেলেরা। পরিবার পরিজন নিয়েও ফাগুন হাওয়ায় মেতেছেন নগরবাসী। এই শুভাগমনে চারপাশে সব অশান্তি উচ্ছৃঙ্খলতা শুভতে পরিণত হোক। ভালোই লাগছে, যেহেতু এখানে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। যে ইউনিভার্সিটি থাকাকালীন সময়ে যেভাবে আমি আসতাম এই চারুকলায়, এখনো আমার কাছে তাই মনে হচ্ছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বসন্ত উৎসব উদযাপনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সহকর্মী মাহফুজা বৃষ্টি আছেন আমাদের সাথে। মাহফুজা বৃষ্টি, জানাবেন আমাদের বসন্ত বরণে রাজধানীতে আয়োজনের খবর। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি বেড়ে গেছে। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি একটার পর এক এখানে গান পরিবেশনা হচ্ছে, উচ্চাঙ্গ সঙ্গীত থেকে শুরু করে নৃত্য অনুষ্ঠান, সবকিছুই কিন্তু একের পর এক বাঙালিকে আনন্দ দিতে কিন্তু জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের এই ছোট্ট পরিসর। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক সারিতে অনেকেই বসা, সকলেই মিলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রাণবন্ত হয়ে উপভোগ করছেন এই আনন্দ উৎসব, বসন্ত বরণ করে নিচ্ছেন। আমরা যদি একটু কথা বলতে চাই যে এখানে আসলে এই বসন্ত বরণ করতে এসে মানুষের কাছে কেমন লাগছে, আপনার সাথে যদি একটু কথা বলতে চাই যে আসলে কেমন লাগছে এই বসন্ত উৎসবে। অনেক ভালো লাগছে, আমরা প্রতি বছরই আসি, অনেক সকালে চলে আসি, দেখতে খুব ভালো লাগছে, প্রতিটা প্রোগ্রামই ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই আস্তে আস্তে যে আপনাদের সাথে যদি একটু কথা বলি, কেমন লাগছে এবারের আয়োজন বসন্ত?
আপনাকে বসন্তের শুভেচ্ছা। আয়োজনটা খুবই ভালো হয়েছে এবং খুবই ভালো লাগছে, আমরা খুবই এনজয় করছি। আর একটু যদি কথা বলি অর্ঘ্য, আপনাকে যদি শোনাই যে আমরা দেখেছি যে আপনারা দু বোন একসাথে এসেছেন, মালা কিনেছেন, পরেছেন, কেমন লাগে আসলে এই উৎসবগুলো? এখানে আসলে সে আমাদের মনে হয় যে আগের জীবনে ফিরে যাই, এই জন্য প্রতি বছর এই প্রাণের উৎসব বসন্ত উৎসবে চলে আসে। ধন্যবাদ আপনাকে। অর্ঘ্য, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দর্শক সারিতে যারা আছেন প্রত্যেকেরই কিন্তু আনন্দের সীমা নেই, প্রত্যেকেই কিন্তু পরিবার পরিজন ভাই বোন সবকিছু নিয়ে এখানে এসেছেন বসন্ত বরণ করতে। বাসন্তী রঙের শাড়ি পরে গাঁদা ফুল খোপায় গুজে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন আপু আছেন এখানে। আপনার সাথে যদি একটু কথা বলি যে এবারের বসন্ত আয়োজন আপনার কাছে কেমন লাগছে? সবকিছু সবসময় ভালো লাগে, এবারও তার ব্যতিক্রম না, এবারও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলতে চাই আরেকজনের সাথে যিনি অনেকক্ষণ ধরে এখানে উপস্থিত আছেন, আমাদের সাথে এর আগেও কথা বলেছেন। আমরা যদি একটু কথা বলি যে আপনার সাথে যদি একটু কথা বলি কেমন লাগছে বসন্ত উৎসব? আর অনেক সেজেছেন, সুন্দর লাগছে আপনাকে। শুভ বসন্তের শুভেচ্ছা রইল। আমার মনে হচ্ছে প্রতি বছরের যেরকম আয়োজনটা সেরকমই। আয়োজনের মধ্যে আমি কোনো পরিবর্তন লক্ষ্য করিনি, তবে জনসমাগম একটু কম, অন্যবারের সাথে একটু কম। হ্যাঁ, আমরা দেখছিলাম অর্ঘ্য যে এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মনের অনুভূতি ব্যক্ত করছেন। সবাই কিন্তু জানাচ্ছেন যে এবারের আয়োজনও কিন্তু কোনো ঘাটা পড়েনি, তবে সবকিছু মিলিয়ে দেশের পরিবর্তন মিলিয়ে কিন্তু তারা খুবই উপভোগ করছেন। অর্ঘ্য, বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। ঋতুরাজ বসন্তকে বরণে ঢাকার বাইরেও চলছে নানা আয়োজন। এই মুহূর্তে চট্টগ্রামে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, জানাবেন বসন্তকে বরণ করতে চট্টগ্রামে কি কি আয়োজন চলছে? অর্ঘ্য, আপনাকে বসন্তের শুভেচ্ছা। ঋতুরাজ বসন্তকে বরণে বন্দরনগরী চট্টগ্রামেও নানা আয়োজন রয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের পাহাড়তলির যে আমবাগানে শহীদ ওয়াসিম পার্ক রয়েছে এবং সেই শহীদ ওয়াসিম পার্কে রয়েছে। এখানে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে, এই শিরোনামে মূলত বসন্ত বরণের যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে। এখানে নৃত্য, আবৃত্তি, গান, নানা আয়োজনে কিন্তু এখানে বসন্তকে বরণ করা হচ্ছে, ঋতুরাজ বসন্তকে বরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে হলুদ পাঞ্জাবি, লাল শাড়ি থেকে শুরু করে নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় করছেন। তারা বলছেন শীতের আড়মোড়া ভেঙে যে প্রকৃতিতে বসন্ত এসেছে, সেই বসন্তের আগমনী বার্তা তারা এই আয়োজনের মধ্য দিয়ে ছড়িয়ে দিতে চান। এখানে এটি ছাড়াও বন্দরনগরীর বিভিন্ন জায়গায় বসন্তকে বরণের নানা আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা আয়োজনের আনুষ্ঠানিকতা নিয়ে একটু সংক্ষেপে একটু জানতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার। একটু জানাবেন আপনাদের আয়োজনের মধ্যে আজকে কি কি রয়েছে? আমাদের আজকের এই আয়োজনের মধ্যে রয়েছে নাচ গান, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমাদের কথামালা রয়েছে, আবৃত্তি রয়েছে। আমরা আসলে বসন্তকে যেভাবে দেখি যে আমাদের কাছে মনে হয় যে বসন্ত হচ্ছে বাঙালির নিজস্ব ভালোবাসার দিন। যেভাবে প্রকৃতি বর্ণিল হয়ে ওঠে, সেজে ওঠে, আমরা মনে করি যে আমাদের সমস্ত জীর্ণ শীর্ণ, আমাদের যত দারিদ্র সব কিছু মুছে বাঙালির মনন এবং জীবন যেন ঐশ্বর্যময় হয়ে ওঠে, প্রকৃতির মতো বর্ণিল হয়ে ওঠে। আমাদের এই প্রত্যাশা থেকেই আমরা 2006 সাল থেকে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আমরা বসন্ত উৎসব করছি। ধন্যবাদ। অর্ঘ্য, শুনছিলেন যে বোধন আবৃত্তি পরিষদের যারা আছেন, বিশেষ করে সভাপতির সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি বলছেন যে এই যে আনুষ্ঠানিকতা বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে, সেটি ছাড়াও আরও নানা জায়গায় আনুষ্ঠানিকতা রয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে তারা বসন্তকে যেভাবে যে শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতিতে যে ঋতুরাজ বসন্ত এসেছে, সেই বসন্তকে তারা যেভাবে বরণ করছেন, বর্ণিল আয়োজনে যে বসন্তকে বরণ করছেন, সেভাবে তারা তাদের পরবর্তী জীবন সেভাবে বর্ণিলভাবে উদযাপন করতে চান, পার করতে চান, সেই প্রত্যাশা কিন্তু আজকের দিনে করছেন। তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মুজিব, ধন্যবাদ আপনাকেও বসন্তের শুভেচ্ছা। বাংলাদেশে ভালোবাসা দিবস উদযাপনের রীতি চালু করার কৃতিত্ব ভালোবাসার পুরুষ খ্যাত বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমানের। তার মতে একটি দিনে প্রতিটি মানুষের অন্তত সবার কাছে ভালোবাসা প্রকাশ করা উচিত। ভালোবাসা দিবস নিয়ে তিনি কথা বলেছেন ডিবিসি নিউজের সাথে। সঙ্গে ছিলেন স্ত্রী তালিয়া রহমান।
90-এর দশকের আগে বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে উদযাপনের কথা তেমন শোনা যায়নি। এমন একটি দিন যে পশ্চিমা দুনিয়ায় উদযাপন হয় সেই খবরও জানত খুব কম মানুষ। যার হাত ধরে এদেশে ভালোবাসা দিবসের প্রবর্তন তিনি বর্ষিয়ান শফিক রেহমান। প্রথম যখন প্রেম নিবেদন করে কেউ কাকে, ওরা ইংরেজিতে বলে আই লাভ ইউ। জানতে চাইলে ভালোবাসা দিবস উদযাপন ও প্রচলনের গল্প শোনান বিবিসি নিউজকে। জায়জাদিন পত্রিকার মাধ্যমে 1993-এ পাঠক এবং লেখকদের অনুরোধ করেছিলাম ভালোবাসার উপরে লেখা পাঠাতে। আমি এত চিঠি পেলাম তাদের ভালোবাসার কাহিনী, আমি অবাক হয়ে গেলাম। আসলে বাঙালি কিন্তু অত্যন্ত ভালোবাসার প্রবণ জাতি। ভালোবাসার পুরুষ খ্যাত ঝলমলে শফিক রেহমান জানান, দিবসটি শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার নয়, ভালোবাসা সর্বজনীন। ভালোবাসা উদযাপনে কমে আসবে সহিংসতা, বিশ্বাস শফিক রেহমানের। এই দিন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকের মধ্যে নিবদ্ধ বা সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে সর্বজনীন ভালোবাসা। সবাই সবাইকে ভালোবাসে। যদিও বর্তমানে আমরা এখন দেখতে পাচ্ছি হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা এগুলোর অনেক ছড়াছড়ি। সুতরাং সবাইকে অনুরোধ করব, ভালোবাসার বাণী আপনারা প্রচার করুন, ভালোবাসা শিখুন, চর্চা করুন এবং পারলে লজ্জা, সংকোচ, ভয়ভীতি কাটিয়ে উঠে 3টি শব্দ উচ্চারণ করতে পারেন, আই লাভ ইউ। আর শফিক রেহমানের স্ত্রী জানান, ভালোবাসা থাকায় একসাথে যাপন করতে পেরেছেন জীবনের 67 বসন্ত। একসাথে 68 বছর কাটিয়েছি। এটা সকলের জন্য একটা আশ্চর্যজনক ঘটনা, বিশেষ করে আজকের দিনে যখন এতটুকু অসুবিধা হলে, বুঝতে না পারলে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আমি বলবো ভালোবাসার সঙ্গে যখন শ্রদ্ধা থাকে তখনই আপনি আরেকজনকে মেনে নেবেন, আরেকজনের দোষ মেনে নেবেন। সৌরভ আপ্পা, বিবিসি নিউজ, ঢাকা। ফজরের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন মাওলানা আব্দুস সাত্তার। তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলায় তর্জমা করছেন মুফতি আজিমউদ্দিন। দ্বিতীয় পর্বে ইজতেমায় অংশ নিয়েছেন নিজামুদ্দিন মার্কাজ অর্থাৎ মাওলানা সাতপন্থীরা। সকাল 10টা থেকে শুরু হবে তালিমি বয়ান। আজ ফজরের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মানুষের উপস্থিতির কারণে বুধবার সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে যায় ইজতেমা। এবার 70-এর অধিক দেশ থেকে প্রায় 3000-এরও বেশি দেশি বিদেশি অতিথি এসেছেন। প্রথমবারের মতো শবে বরাত পাচ্ছে বিশ্ব ইজতেমা। লাখো মানুষের এ সমাগমে টঙ্গীর তুরাগ তীরকে নিরাপত্তার চাদরে ঢেকেছে প্রশাসন। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে শ্বাসকষ্টজনিত কারণে দিদার নামে এক মুসল্লি মারা গেছেন। টঙ্গীর তুরাগ তীরে সাতপন্থীদের ইজতেমার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ইজতেমার এ পর্বে মুসল্লিদের সমাগম কেমন, জানাবেন সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে। দেখুন অর্ঘ ইতিমধ্যেই কিন্তু ফজরের পরবর্তীতে আহ্বানের মধ্য দিয়ে কিন্তু এই যে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার যে পর্বটি সেটা কিন্তু অতিবাহিত হচ্ছে। তাই এর মধ্যে যেটা হচ্ছে যে সকাল থেকেই আহ্বান চলছিল, সেই আহ্বানের যে আমল বা যে ধরনের আলোচনা হয়েছে সেই আলোচনা দিনের রাস্তা চলার যে সহজ পথ কিভাবে পাড়ি দিতে হবে, কিভাবে অতিক্রম করতে হবে, দিনের রাস্তা চলতে গেলে আল্লাহ তাআলার রাজি খুশি পাওয়ার জন্য যা যা করণীয় সেই সব বিষয় কিন্তু ঠিক 10:30 মানে 10:30টায় যেটা হচ্ছে তালিম হবে বা খিতা তালিম হবে। এখন যেটা হচ্ছে এখন সকালের যে নাস্তা, সেই নাস্তার খাবারের বিরতি চলছে এবং কি আর একটি বিষয় জানিয়ে রাখি যে ময়দানের পূর্ব উত্তর কোণে টিন শেড ব্যবসায়ী সরকারি বর্তমান অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে আলাদা বয়ান হবে, সেটা 10:30টার পর, এবং কি নামাজের মিম্বারে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের উদ্দেশ্যে আলাদা করে বয়ান হবে এবং কি বয়ানের মেম্বারে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে আলাদা বয়ান হবে। ময়দানের পশ্চিম পাশে টিন সেটে বধির ভাইদের উদ্দেশ্যে আলাদা কিন্তু বয়ান হবে। তো এইভাবে আসলে ধারাবাহিকভাবে আজকে সারাদিন এই সাদ অনুসারীদের যে বিশ্ব ইজতেমার পর্বটি সেটা কিন্তু সারাদিনই থাকবে এবং কি জুমার নামাজ আছে 1:30টায়, সেটা অনুষ্ঠিত হবে। সেই জুমার নামাজ আসলে কে পড়াবেন, ইমামতি কে করবেন সেটা কিন্তু এখনও নিশ্চিত করেনি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেটি বিষয়টিও জানতে পারবো। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জুমার নামাজের পর যিনি বয়ান করবেন সেটাও তিনি হচ্ছেন ভাই ওয়াসিফুল ইসলাম কাকরাইলের ইমাম, তিনি বয়ান করবেন।
এর পাশাপাশি আসরের নামাজের পর হাফেজ মনসুর সাহেব নিজামুদ্দিন, তর্জমা করবেন মাওলানা রুহুল আমিন। সব কিছু মিলেই বলা যায় যে এখান থেকে যে ধর্মপ্রাণ মুসলমানরা তারা যে আছেন তারা এসেছেন, সমাগমটা কিন্তু বেড়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার নামাজের উদ্দেশ্যে অনেকে এসেছেন জুমা নামাজ। এর পাশাপাশি আজকে শবে বরাত, হয়তোবা আয়োজকরা মনে করছেন যে সন্ধ্যার পর মুসল্লিদের আনাগোনা বেড়ে যাবে এবং কি প্রত্যেকটা জায়গা থেকে এখানে মানে জায়গা হবে না, ভরে যাবে বলা যায়। সেই বিষয়টা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে, যেহেতু প্রথমবারের মতো শবে বরাত পাচ্ছে এই বিশ্ব ইজতেমা। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। আজ পবিত্র শবে বরাত, হিজরি মধ্য শাবানের রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র এ রজনী। শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে শবে বরাত উপলক্ষে ধর্মীয় আলোচনা সহ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শবে বরাত এই শব্দ যুগল ফার্সি ভাষা থেকে এসেছে। শবে মানে রাত, বরাত মানে মুক্তি। আরবি শব্দ বরাতের অর্থ মুক্তি, তাই শবে বরাত অর্থ মুক্তির রাত। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালিত হয়। হাদিস শরীফে বলা হয়েছে এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতিপালক গুনাহ থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে দেন। এই রাত্রকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল বলেন, তোমরা রাতে বেশি বেশি সালাত পড়ো, দিনের বেলা রোজা রাখো, কারণ ওই দিন সূর্যাস্তের পর মহান আল্লাহ আরশ থেকে নেমে পৃথিবীর সবচেয়ে কাছের যে আসমান সেখানে তিনি অবতরণ করেন এবং বলেন, কোনো প্রার্থনাকারী আসো কি, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনাকে কবুল করব। এরাতে কোনো ধরনের আতশবাজি বা পটকা না ফুটানোর অনুরোধ করেন ইমাম ও খতিবরা। আপনি যদি এই রাতের গুরুত্ব আল্লাহর কাছে পাইতে চান তাহলে ইবাদতের মধ্যে কাটাতে হবে। কোনোভাবে বাজি ফুটানো, হৈহুল্লোড় করা, দলদলে এক মসজিদ থেকে এক মসজিদে যাওয়া এটা নয়। পবিত্র এ রজনীতে বড়দের পাশাপাশি উচ্ছ্বসিত থাকে শিশুরাও। আজকে জামা কাপড় ধুয়েছি, আজকে নামাজ পড়বো, মা বাবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, যারা যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতের মাহাত্ম্য উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান অধ্যাপক ইউনূস। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ভোর 5টার দিকে ঘটে এই দুর্ঘটনা। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 2 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট পাঠানো হয়। এরপরও আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ডাকা হয় আরও 4টি ইউনিট। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টা চালিয়ে সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে কয়েকটি ঝুট গুদাম ও রঙের গুদাম, কাঁচামাল ও মুদি দোকান ছিল। আগুনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করা হবে। যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে শান্তি আলোচনার আগে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার ইউক্রেনের সাংবাদিকদের একথা বলেন তিনি। যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় ফোন আলাপ করেন। এরপর কথা বলেন জেলেনস্কির সঙ্গেও। পরে এই ইস্যুতে ক্রেমলিনের সঙ্গে শিগগিরই শান্তি আলোচনার ঘোষণা দেন ট্রাম্প। এতেই চটেছেন জেলেনস্কি। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদেশের লড়াই অবসানে পুতিনের সাথে ট্রাম্পের আগে কথা বলা ঠিক হয়নি। এটা মোটেও আনন্দদায়ক নয়। কিয়েভ মস্কোর সাথে একসাথে কথা বলার প্রতিশ্রুতি দিয়েও ট্রাম্প তা রাখেননি বলেও অভিযোগ করেন জেলেনস্কি। শান্তি আলোচনার আগে পুতিনকে থামানো উচিত বলেও মন্তব্য করেন জেলেনস্কি। যুগ যুগ ধরে ভালোবাসা আর ভালো লাগার সাথে একাকার হয়ে মিশে আছে চকলেট। বিশেষ দিনে প্রিয় মানুষকে মনের কথা জানানোর অন্যতম মাধ্যম হলো নানা স্বাদ আর ঘ্রাণের বাহারি চকলেট। তবে বদলে যাওয়ার সময়ে চকলেটের বাড়তি দাম তিক্ততা এনে দিতে পারে স্বাদে।
14 ফেব্রুয়ারি দুনিয়া জুড়ে ভালোবাসা বিলানোর এই দিনে চকোলেট বিনিময় করা একটু কঠিন হয়ে যাবে। উৎপাদন খরচ বৃদ্ধির অজুহাতে বেড়ে যাচ্ছে দাম, তাই চকোলেট কিনতে সাধারণ জনের টাকায় টান পড়বে এবার। গত বছরের তুলনায় প্রায় 10 থেকে 20% বাড়বে চকোলেটের দাম। 2024 সালের শুরু থেকে চকোলেটের প্রধান উপাদান কোকোর দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে, তারই প্রভাব পড়ছে বাজারে। পশ্চিম আফ্রিকার প্রধান কোকো উৎপাদনকারী অঞ্চলে বছরের পর বছর খারাপ আবহাওয়া এবং কোকো ফুলে শুট ভাইরাস রোগ উৎপাদনকে বাধাগ্রস্ত করেছে। এটি পশ্চিম আফ্রিকায় কোকো উৎপাদনে অর্থনৈতিক ক্ষতির একটি প্রধান কারণ। প্রডিউসার প্রাইস ইন্ডেক্সের তথ্য অনুযায়ী গত 2 বছরে চকোলেট উৎপাদনের খরচ 167% বেশি বেড়েছে, যাতে করে চকোলেটের দাম বাড়িয়েছে খুচরা বিক্রেতারা। বিশ্বের অনেক চকোলেট উৎপাদনকারী প্রতিষ্ঠান এই বছরটিকে চ্যালেঞ্জিং মনে করছে। চকোলেট নিয়ে আছে আরও নানা তথ্য। প্রতিদিন উৎপাদনকারী প্রতিষ্ঠান হার্সের 8 কোটি চকলেট খাওয়া হয়। সবচেয়ে বড় চকোলেট বারের ওজন 12,770 পাউন্ড। সবচেয়ে বেশি কোকো উৎপাদন করে আইভরি কোস্ট, যার 37% চকোলেট তৈরির কাজে ব্যবহার করা হয়। 1950 সাল থেকে জাপানে ভ্যালেন্টাইন ডেতে চকোলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয় মোরোজফ নামের এক কোম্পানির হাত ধরে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই গেল বাংলাদেশ দল। গতকাল রাত 1টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয় শান্ত বাহিনী। শান্ত ও মুশফিক সামনের গেট দিয়ে প্রবেশ করলেও ভিড় এড়াতে বাকিরা এয়ারপোর্টে যান পেছনের গেট দিয়ে। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সাথে কথা বলেননি কেউই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের মিশন শুরু 20 ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ভারত। শক্তির বিচারে পিছিয়ে থাকলেও ভালো কিছুর প্রত্যাশা শান্ত বাহিনীর। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে দুবাই থেকে পাকিস্তান যাবে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ বাংলাদেশের। দলের বাইরে থাকা 2 পেসার হাসান মাহমুদ ও খালেদ দুবাই দলের সাথে যোগ দেবেন শনিবার। জানা গেছে অনুশীলনে পেসার বাড়াতে তাদের নেওয়া হচ্ছে দলের সাথে। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আমাদের হাতে আছে প্রথম আলো। এখানে বলা হয়েছে ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচনের চিন্তা এবং সরকারের প্রথম লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করে ফেলা। ইসিও এই সময় ধরেই প্রস্তুতি নিচ্ছে। বিএনপি চায় এবছরের মধ্যেই সংসদ নির্বাচন, জামাত চায় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন। সমকালে আছে বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার এবং সংসদের আগে করা নীতিগত সিদ্ধান্ত সরকারের ছাত্র নেতৃত্ব 5 জামাত সমর্থন দিচ্ছে এবং ভোট না হলে সবখানে প্রশাসক বসানোর চিন্তা। এরপরে চলে যাব যুগান্তরে আছে জুলাই বিপ্লবের খুনিরা কোথায়। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, বিপ্লব বড়ুয়া, পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকার, হারুনুর রশিদ ভারতে এবং হাসান মাহমুদ বেলজিয়াম, শামীম ওসমান দুবাই, নুরুন নবী শাওন ও নজরুল ইসলাম বাবু মালয়েশিয়ায়। এরপর আমাদের হাতে আছে কালবেলায় রয়েছে দলগুলোর তৃণমূলে নির্বাচনী আবহ, ক্লিন ইমেজে প্রার্থী বাছাইয়ে বিএনপি প্রস্তুতি শুরু করেছেন জামাত প্রার্থীরা। আসন চূড়ান্ত না হলেও নির্বাচনী প্রস্তুতিতে বিএনপির মিত্ররা। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইসিও। এরপর আমাদের হাতে আছে বাংলাদেশ প্রতিদিনে রয়েছে জাতিসংঘের প্রতিবেদনে আরও রোমহর্ষক তথ্য। বিচার বহির্ভূত হত্যা ও গণগ্রেপ্তার, চিকিৎসা সেবায় বাধা, ইন্টারনেট সংযোগ বন্ধ, বাধ্য করা হতো মিথ্যা সংবাদ প্রকাশে। লক্ষ্যবস্তু ছিল নারী ও শিশু। পদে পদে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে। পরে ইত্তেফাকে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়া সংস্কার করার আগে ভোট চায় না জামাতে ইসলামী। এখানে ইসি বৈঠকের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দেওয়া হয়েছে। কালের কণ্ঠে রয়েছে মতপার্থক্য থাকলেও ভোটের প্রস্তুতি সবার। এখানে সরকারকে সময় দিতে এবং স্থানীয় নির্বাচন আগে চায় জামাত, আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। বাম দলগুলো ডিসেম্বরে জাতীয় নির্বাচন আশা করছে এবং 6 মাস সময় নিয়ে রবিবার শুরু হচ্ছে ঐক্যমত্য কমিশনের কার্যক্রম।
বণিক বার্তায় রয়েছে আনুষ্ঠানিক আমদানি নেই, তবুও বাজার ভর্তি ভারতীয় শাড়ি। ডেইলি স্টারে রয়েছে ইউনিউস মাস্ক ডিসকাস ব্রিঙ্গিং স্টারলিংক ইন বাংলাদেশ। বিজনেস স্ট্যান্ডার্ডে রয়েছে RMGS secures strong orders defying odd over last 6 months. Daily Observer-এ রয়েছে WBVP reforms support for British inclusive growth. নিউ এজে রয়েছে বিএনপি জামাত at odds over election. People to decide on AL ban, says Fakhrul. সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।